হেই বন্ধুরা, কেমন সবাই? তোমরা সব ফিলোসেন্সে তোমাদেরকে ড্রাগন বলে পার্ট 49 স্বাগতম। তোমরা যারা এই পর্বে নতুন তারা অবশ্যই পার্ট 1 থেকে দেখে আসবা, নাহলে স্টোরি অনেকটাই বুঝতে পারবা না। ওটার দেখো প্লে লিস্টের লিঙ্ক আই বাটনে দেওয়া আছে। তো হ্যাঁ, এই পার্টে যারা যারা ইউনিক কমেন্ট করবা তাদের কমেন্টগুলো পরের পার্টে আমি শো করব, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। তোর কথা না মেনে চলো শুরু করা যাক আজকে এই পর্বটা। এই পর্বে শুরুতে আমরা দেখি যে ভেজিটা পৃথিবী থেকে চলে গেছে আর ওরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ক্রিলেন এবার ঘরের কাছে যায়, দেখে যে ঠিক আছে কিনা, তখন গোকু ওকে নিয়ে আসতে পারে ওর কাছে। আর ইয়াজিরোবির অবস্থা জিজ্ঞেস করে। ইয়াজিরোবি বলে, আরে আমি তো ঠিকই আছি। সত্যি বলতে আগের পার্টে এভাবে ইয়াজিরোবি ছিল। গোকু জিজ্ঞেস করে ওর কি অবস্থা। ক্রিলেন জানায় ও ঠিক আছে, তবে ওজন ফর্মে ট্রান্সফার হওয়ার কারণে ও এখনো অজ্ঞান হয়ে আছে। তখনই ওরা কিছু একটা আসতে দেখে ঘাবড়ে যায়, কিন্তু আমরা দেখি যে এটা মাস্টার রশিদের ইয়ারবাস। মাস্টার রশিদকে দেখে তো ক্রিলেন আর গোকু খুবই খুশি হয়ে যায়। ওই ইয়ারবাস ল্যান্ড করতে চিজি চিল্লাতে শুরু করে, তাড়াতাড়ি খোলো, আবার বাচ্চাকে দেখবো আমি। দরজা খুলতে চিজি এমন জোরে দৌড় দেয়, গোকু তো মনে করে ওর কাছে আসছে, কিন্তু আমরা দেখি আমার কাছে যেখানে আমাকে ইগনোর করে, ঠিক তেমনই চিজি গোকুকে ইগনোর করে গোহানের কাছে চলে যায়। আর ক্রিলের হাত থেকে গোহানকে ছিনিয়ে নিয়ে বলে, ও আমার বাচ্চা, তোমার কি হয়েছে? আমি চলে এসেছি, তুমি এবার ঠিক হয়ে যাবে। ক্রিল চিচিকে বলে, গোহান তো ঠিক আছে, কিন্তু গোকুর অবস্থা তো খুবই খারাপ, তোর ওকে দেখা উচিত। কিছু চিচি তো ইগনোর করে দেয়। সত্যি বলতে বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পরে একরকম হয়ে যায়। ক্রিলেন চিন্তা করতে থাকে যে এ আবার কিরকম বউ। তখনই আমরা দেখি যে আমাদের বুলমার মাস্টারশি গোকুর কাছে গিয়ে গোকুর অবস্থা দেখতে শুরু করে। এখানে চিচির থেকে বুলমা চিন্তায় বেশি ছিল গুকে নিয়ে। আসলে বুলমা তো গুকে নিতে ছোট ভাইয়ের মতনই দেখাশোনা করছিল। ট্রেনার হিসেবে বুলমাকে খারাপ খবর দিতে যায়। বুলমা তখন নিজেকে শক্ত দেখায় আর বলে, আমি জানি সবকিছুর ব্যাপারে। গুকু বলে, কামিয়ার নেই, তার মধ্যে ড্রাগন বলও নেই। যেটা সেটা বুলমা বলতে থাকে, আমি জানি, এগুলো বারবার বলার দরকার নেই। মাস্টারশি বলে, যদি কামিয়ার পিকলো যদি সার্ভাইভ করে যেত তাহলে ভালো হতো। তখন ইয়াজির পিছন থেকে বলে, আরে আমি তো বাইসা আছি। যে এটা দেখে তো বুলমার মাথা গরম হয়ে যায় আর চিল্লাতে থাকে, হালার পর তুই সবসময় পালাইছিলি, তুই তো একটা কামও করিস নাই। মনে হচ্ছিল বলবো ইয়াজিরবিকে তুলে আসার মারবে। এবার ও মন খুলে ওর বয়ফ্রেন্ডের জন্য কাঁদতে শুরু করে দেয়। ইয়াজিরবি বলে, আরে তোর তো থ্যাংক ইউ জানানো দরকার, আমার জন্য কত পাইসি আছে জানো। তখন মাস্টার কাইট আসার বলে, এখন ঝগড়া করার সময় নাই, তো চল এখন। আর আমার কাছে সেন্টিমেন্ট নেই যে তোমাদেরকে ঠিক করে দেবো। ইয়াজিরবি পিছনে তাকে আর একটু রাগ দেখায়, কারণ সব সেন্টিমেন্ট তো ইয়াজিরবি সাবার করে দিয়েছিল। এই কারণে মাস্টার কাইটের কাছে তেমন সেন্টিমেন্ট নেই। এবার ক্রিলেন না ইয়ারবাসি করে ওখান থেকে বেরিয়ে পড়ে সবাই। বলবে এখনো কান্না করে যাচ্ছিল। তোর মাস্টার জিজ্ঞেস করে ওদের বডি কোথায়। ক্রিলেন তখন দেখিয়ে দেয় ওই সাইডে যেতে হবে। বুলবাকে কাঁদতে থেকে ক্রিলেন বলে, বুলবা কাঁদা থাপাও। আমি জানি না এটা সম্ভব হবে কিনা, কিন্তু একটা পসিবিলিটি এখনো আছে। স্যার এমন কিছু বলছিল যেটার মাধ্যমে আমরা ইয়াবসার বাকিদের ফেরত দিয়ে আসতে পারবো। যেটা শুনে তো সবাই চমকে যায়, আরে তুমি কি শিওর ক্রিলেন? ক্রিলেন তখন বলে, এটা বিলিয়নে একবার চান্স হতে পারে। গোকু তখন বলে, চান্স না থাকার থেকে বিলিয়নে একবার চান্স থাকে অনেক ভালো, তুমি যা জানো আমাদেরকে বলো। ক্রিলেন বলতে যাবে তখনই ওরা ওই জায়গাতে চলে আসে। এখানে আসে পর সবার বডিকে ক্যাজুয়ালিটি চেম্বারে ভরে নেয়। পাশাপাশি জিজ্ঞেস করে, চাচ্ছ কোথায়? ক্রিলেন তখন জানে আমরা ওকে আর পাবো না, কারণ ও তো নিজেকে বোমের মতন ফাটাই দিয়েছিল। মাস্টার কাইন সবার জন্য দক্ষ প্রকাশ করতেছিল। তখন মাস্টারশি বলে, আবার ওদের সাথে থাকার দরকার ছিল, কিন্তু আমি ছিলাম না। ওরা এখানে বেরিয়ে পড়ে। বলবে এবার গাড়ি চালাতে শুরু করে। আর ইয়াবজার বডিকে দেখে ওর সাথে কাটানো সব মুহূর্তের কথা মনে পড়তে শুরু করে। বলবার কাঁদে দেখে তো ক্রিলেনেরও বোর্ড খারাপ হয়ে যায়। ওর তখন মনে পড়তে থাকে একে একে সবার মৃত্যুর কথা। আমরা দেখি গোহানের জ্ঞান ফিরলে চিজি তো গোহানকে দেখে খুব খুশি হয়ে যায়। ক্রিলেনের মাস্টারশি জানে যে সব ঠিকঠাক হয়ে গেছে। গোহান জিজ্ঞেস করে, তাহলে ভিজিটার কি হলো? তখন ক্রিলেন জানে ও এখান থেকে পালিয়ে গেছে। তবে চিন্তা করে ওই বদমাস যেখান থেকে আইছিল ওরে তো ওখানেই পাঠাই দিয়েছি। গোহান এবার ওর বাবাকে খুঁজতে শুরু করে। গোকু বলে, আমি এখানে বাবা, আমরা পেরেছি তাই না? গোহান তোর বাবাকে জিদ্দা দেখে খুব খুশি হয়ে যায়। গোকুর এখানে 206টা হাড়ি ভেঙে গেছিল, যার কারণে গোকু এখান থেকে নড়তে চড়তেও পারছিল না। এজির ভেবে চিজিকে বলে, হে গোকি তোমার আসলে স্বামী নাকি? ও মরার পরে ফিরে এসে দুনিয়াকে বাঁচালো আর তুমি ওকে একবার হ্যালো বললে না? চিজি বলে, ওই লোকের সাথে আমি কথা বলবো? ওর কারণ আমার ছেলেকে ওখানে ফাইট করতে যেতে হয়েছে। গোহান তোর মাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু চিচি মুখ ফেরায় নাই আর বলে, ওই জন্য আমার ছেলে জীবন সংকট পড়তে চলে গেছিল, আমি ওকে কখনোই মাফ করতে পারবো না। যেটা সেটি এজির বলে, গোকু তোর বলতে দেখছি পাগলা আছে। বলবো এবার ক্রিলেনকে ওই কথাটা জিজ্ঞেস করে আবারও। ক্রিলেন বলতে শুরু করে, ওরা পৃথিবীতে আসলে আসছিল ড্রাগন বলে গেছে উইশ করার জন্য, আর যার কারণে ওরা সবাইকে মারলেও পিকোলোকে বাঁচিয়ে রাখছিল। ওকে কনভিন্স করার চেষ্টা করছিল যাতে ও ওদেরকে ড্রাগন বলে কাছে নিয়ে যায়। আর দাবাতে ওরা একটা অদ্ভুতভাবে পিকোলোকে ডাকছিল ড্যাবিক। ওরা বলছিল পিকোলো আর ক্রাবি এলিয়েন। ক্রিলেন বলে, আবার বলেও পিকোলো আর ক্রাবি ড্যাবিক থেকে আসছে আর ওরা হলো এলিয়েন। এজি বলে, এই জন্য ওদেরকে অদ্ভুত দেখতে। ক্রিলেন আবার বলতে শুরু করে, যখনই গোকুকে আসতে দেখলো ওরা প্ল্যানেট ড্যাবিক থেকে ড্রাগন বল দিয়ে উইশ করবে। তারপর ওরা সবাইকে মেরে ফেলার প্ল্যান করে। আর এটাও জানিয়েছিল পৃথিবীর ড্যাবিকের যদি ড্রাগন বল বানাতে পারে তাহলে ড্যাবিকের লোকও বানাতে পারবে। ইয়াজি তো এই কথা বিশ্বাস করতে চায় না। তখন গোহার বলে, তুমি ঠিক বলছো ক্রিলেন, কাবি যদি ড্রাগন বল বানাতে পারে তাহলে
তাহলে ন্যাভিগেটরও বানাতে পারবে। ক্রিল বলে যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে অনেক ভালো হবে। কাই তখন বলে হ্যাঁ ঠিক বলছো, যদি তোমরা ন্যাভিকে গিয়ে উইশ করতে পারো তাহলে সবাইকে ফেরত আনতে পারবে। গুহান বলে তাহলে পিকোলাকে প্রথমে চিন্তা করতে হবে। ক্রিলের বলে হ্যাঁ ঠিক বলছো, পিকোলা একবার ব্যাক আসলে কামিউস ব্যাক চলে আসবে, তখন আমরা এই পৃথিবীর ড্রাগন বল দিয়ে সবাইকে ফেরত আনতে পারবো। সবাই তো এটা নিয়ে খুব খুশি হচ্ছিল আর আনন্দ করছিল। তখন আমাদের বৈজ্ঞানিক বলবা বলে এত খুশি হয়েও না, তুমি কি জানো আসলে ন্যাভিক কোথায় আছে? জানো না, তাই এটা নিয়ে কথা বলা পয়েন্টলেস হবে। সবাই তো এটা শুনে মুড খারাপ করেই ফেলেছিল। তখন গোকু বলে কিকা এই ব্যাপারে সাহায্য করতে পারে আমাদের। আমরা দেখি কিকা এতক্ষণ ওদের কথাই শুনতেছিল। কিকা এবার টেলিপ্যাথির মাধ্যমে বলতে শুরু করে তোমরা প্ল্যানেট ন্যাভিক সম্পর্কে জানতে যাচ্ছ, আমি দেখে বলছি। তখন মাস্টার এসে বলে এই তোমরা কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ নাকি বইরা হওয়ার কারণে আমি শুনতে পাচ্ছি একা? কিকা ওকে ওর জিতার কারণে ধন্যবাদ জানায় আর বলে তুমি ওই স্যারটাকে যেতে দিলে, এখন ও যদি আবার আসে তাহলে আমার কাছে আর কোনো ট্রিক নেই ওকে তোমাকে হারানোর মতো। কেউ বলে হ্যাঁ আমি জানি, এরপরে আমি ওকে আর যেতে দেবো না। মাস্টার বলে কে তোমরা ওদেরকে যেতে দিয়েছো? তোর কিরের বলে আমি আপনাকে সব খুলে বলছি। কিকা নিজের গুগল ম্যাপ খুলে প্ল্যানেট ন্যাভিকের কোঅর্ডিনেট দেখতে শুরু করে দেয় আর ওটা ওদেরকে জানায়। যেই কোঅর্ডিনেটটা শুনে বলবা বলে কি 9045XY এই কোঅর্ডিনেট? ক্রেন জিজ্ঞেস করে কেন কিছু হয়েছে নাকি? তখন বলবো বলে মাস্টার আপনি এটা সামলান, আমি কিছু চেক করবো। বলবো তখন ওর ক্যালকুলেটর নিয়ে বসে পড়ে চেক করতে। কিংকে এবার প্ল্যানেট ন্যাভিকের ব্যাপারে বলতে শুরু করে। আগে প্ল্যানেট ন্যাভিক অনেক সুন্দর ছিল কিন্তু ওখানকার ওয়েদার খুব খারাপ হতে শুরু করলো আর যার কারণে অনেক ন্যামিকিয়ান ওখানে মারা যায়। তবে এখন আমি শিওর না যে ওখানে কোনো ন্যামিকিয়ান বেঁচে আছে কিনা। ইয়াজি বলে এগুলো আমি বলছিলাম না, কোনো আশা নাই। এবার আমরা দেখি কিংকে ওনার অ্যান্টেনা খারাপ করে হচ্ছে ন্যামিক খুঁজতে শুরু করে। এবার মাস্টার কাইন বলে প্ল্যানেট ন্যামিকের ওয়েদার খারাপের কারণে হয়তো কামি এখানে চলে আসছিল। ওদের মাস্টার চাইছিল যেন ওদের জাতির কেউ বেঁচে থাকে, এই কারণে হয়তো বা। আর কামির তো নিজের হোম প্ল্যানেটের ব্যাপারে তেমন কিছু বলেই ছিল না। ইয়াজি বলে তাহলে ওরা কেন উইশ করলো না ওদের প্ল্যানেটকে ঠিক করে দেওয়ার? তখন মাস্টার বলে এটা হয়তো ওদের ড্রাগন বল করতে পারতো না, যেমনটা এখানকার ড্রাগনকে আমরা বলছিলাম ওই দুই সাইডকে মেরে ফেলার জন্য, কিন্তু ড্রাগন আমাদেরকে জানিয়েছিল ও অতটা পাওয়ারফুল না ওদেরকে শেষ করার মতো। তোমরা তো জানো ড্রাগন বল কে তৈরি করেছে, আর ড্রাগনও তার থেকে বেশি পাওয়ারফুল হয় না। এই কারণে ড্রাগন ওই দুই সাইডকে বাড়তে পারেনি, হয়তো তাদেরটা এমন পারেনি। ইয়াজিও তখন আবার পটাপট করতে লাগে। মাস্টার কাইন এক বসায় দেয় চাটি। তখন কিকে বলে ওঠে আমি ন্যাভিক প্ল্যানেট পেয়ে গেছি আর ওখানে অনেকজন ন্যাভিগেটরকে দেখতে পেয়েছি। ইয়াজি এটা শুনে ভয় পেয়ে যায় আর বলে যদি ওরা বেঁচেও থাকে তাহলে আমাদের 100-র উপরে পিকোলোর মোকাবেলা করতে হবে। কিকে ওর ভুল ভাগিয়ে বলে না, ন্যাভিগেটর পিসফুল হয় যেমনটা কামি ছিল, শুধুমাত্র পিকোলো একটু অন্যরকম, কারণ ও তো কামির ইভিল সাইড থেকে তৈরি। কারণ কামি যখন এই পৃথিবীতে এত খারাপ কিছু দেখলো তারপর থেকে নিজের ভিতর থেকে ওই ইভিল বের করার সময় ওটা থেকে পিকোলো জন্মগ্রহণ করছিল আর এর কারণে পিকোলো ইভিল ছিল, তবে ন্যাভিগেটররা পিসফুল। সবাই তো এইগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছিল। তখন বলবো বলে এত খুশি হয়ে লাভ নেই গাইস, আমরা যদিও এখন জানি ন্যাভিক কোথায় আছে কিন্তু আমরা ওখানে যাবো কিভাবে? গ্রিন বলে তোর বাবার ওখানে থেকে একটা স্পেসশিপ নিয়ে চলে যাবো। বলবো বলে ক্যাপসুল কর্পসে অ্যাভেলেবল থাকা সবচেয়ে পাওয়ারফুল স্পেসশিপ দিয়ে আমি ক্যালকুলেট করে দেখেছি, ওটার মধ্যে আমাদের প্ল্যানেট ন্যাভিকে যেতে 4339 বছর টাইম লাগবে। যেটা শুনে তো সবাই টাস্কি খেয়ে যায়। গোগু এবার কিকাইকে জিজ্ঞেস করে আপনার কাছে কি কোনো উপায় আছে কিকাই? কিন্তু কিকাই জানাই যে তার কাছে আর কোনো উপায় নাই। আমরা দেখি কিরেল এই কথা শোনার পরেও হাসতেছিল। ও বলে তো কি হয়েছে, আমাদের কাছে ক্যাপসুল কর্পসে এত পাওয়ারফুল শিপ নাই, আমাদের কাছে ওই সাইডদের একটা স্পেস পড আছে, ওটার মাধ্যমে যাবো। বাসুসি বলে তোমার তো আইডিয়া ভালোই, কিন্তু ওইটা আমরা পাবো কোথায়? সাইডরা তো এখান থেকে চলে গেছে। তোর ক্রিলে জানে ভেজিটা এখান থেকে চলে গেল, ডাব্বা কিন্তু যায়নি, তার মানে ওর স্পেস পডটা এখানে আছে। গোদর বলে আমার ভাই রেডিসেরও তো একটা স্পেস পড আছে। ও না, ওইটা তো ঘর ভেঙে ফেলেছে। বলবো বলে তাহলে তো হয়ে গেল, আমরা এখন ওই স্পেস পডটা খুঁজে ওটার মাধ্যমে প্ল্যানেট ন্যাভিকে যাবো। মাস্টারজি বলে সাইডরা যেখানে নাম ছিল ওখানে তাহলে ওই স্পেস পডটা আছে। তখনই আমরা দেখি ক্রিলের ওর পকেট থেকে একটা রিমোট বের করে আর বলে আমি রিমোট কন্ট্রোলটা ভেজিটার ওখান থেকে পাইছিলাম, ভেজিটা ওটার মাধ্যমে ওর স্পেস পডকে ডাকছিল আর ওটা নিয়ে উড়ে চলে গেছিল। বলবোর সাথে সাথে ওই রিমোটটা কেড়ে নিয়ে হাসতে শুরু করে দেয় আর বলে আমরা প্ল্যানেট ন্যাভিকে যাচ্ছি, ইয়াবস আর বাকিরা সবাই খুব দ্রুত রিভাইভ হয়ে যাবে। এই নিয়ে সবাই খুব খুশি। এরপর দৃশ্য পাল্টায়, আমরা স্পেস পডটাকে দেখি ওটা মিলিটারি নিয়ে চলে যাচ্ছিল। সকালবেলা হসপিটালে ওখানে দৃশ্য শিফট হয়। এখানে আমরা দেখি গোকু সেই জোরে চিল্লাচ্ছিল ওর এরকম চিল্লানো দেখে তো গোহান আর ক্রিলের সেই রকম ভয় পাচ্ছিল। জিতন ঘরকে বলে গোহান তাড়াতাড়ি পড়ো, তোর পড়ালেখা অনেক বাকি আছে। সিরিয়াসলি তোমরা এরকম পড়াশোনা করতেছো না কেন? তোমাদেরও তো করা দরকার পড়াশোনা। আমরা ভিতরে অপারেশন রুমে দেখি গোকুকে ওরা ব্যান্ডেজ করতেছিল। আসলে এখানে ওর শরীরে 206টা হাড়ি ভেঙে গেছে। গোকুর চিৎকার আওয়াজ শুনে তো ক্রিলের অনেক ভয় পেয়ে বলে আমি সায়েন্সের স্পেস পডটা দেখে আসি। কিন্তু মাস্টার বলে আরে ওইটা তোমার কাম না, ওইটা বলবা দেখে নেবে, আর তারপরে সামনে তো তোমাদের সায়েন্সের সাথে ফাইট করাও লাগবে। চিৎকার বলে ওঠে আমার ছেলেকে আর আমি কখনোই ফাইট করতে দেবো না। আমরা দেখি ডাস বাইরে আসে আর বলে নেক্সট কে আছে? যেটা থেকে ক্রিলের আর ঘর বলে আমরা রিকভার হয়ে গেছি, এই বলে পালাতে গেলে মাস্টার আর চিচি মিলে ওদেরকে ধরে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আমরা দেখি যে ক্রিলের আর গোহারকে ওদের তেমন কোনো ব্যান্ডেজ করাই লাগেনি, কারণ ওরা এখানে অনেক সুস্থ আছে। কিন্তু গোকু ওর
ওটাতে ব্যান্ডেজে বোড়াই দিছিল, একেবারে বমই বানায় ফেলছে। গুগল তো চিন্তা করতেছিল আবার ট্রেডিং এর কি হবে, তখন কাইট বলে চিন্তা করো না, সিজিবি তৈরি হয়ে গেলে তোমাকে আমি দিয়ে যাবো। ক্রিলের এবার ইয়াজিবির মজা ওড়ায় বলে ইয়াজিবি তো ভিজিটর শব্দ গিয়ে বলছিল আরে আমাকে ছেড়ে দাও, আমি তো এটা করি নাই। এই যেটা সেটা ইয়াজিবি বলে আর আমি তো স্ট্র্যাটেজি খাটাই এই সুযোগে ওকে ডিস্টার্ব করতেছিলাম। যেটা সেটা ওখানে থাকে সবাই হাসে ওর উপরে। বাস্টারসি বলে আমাদের এখন ওয়েট করতে হবে ডাইভিক আর ড্র্যাগের বলের জন্য। তখন আমরা দেখি ওখানে বুলবা আসে। বুলবাকে দেখে বাস্টারসি বলে আমি তো মনে করছিলাম কোনো হট নাচ চলে আসছে। বুলবা বাস্টারসিকে ইগনোর করে খবরের চ্যানেল চালিয়ে দেয়। ওখানে আমরা দেখতে পাই যে ওই স্পেস স্পটটাকে, যেটা কিনা মিলিটারি একটা খুব নিরাপদ জায়গায় রাখা ছিল। মাস্টারসি বলে এখন আমরা কি করবো, আমাদের তো ওই রিমোট সম্পর্কে বেশি একটা জানাও নাই। তখন বুলবা রিমোটটা বের করে বলে চিন্তা করার দরকার নেই, আমি তো আছি। ক্রিনাল জিজ্ঞেস করে তুমি কি ওইটা চালাতে পারো? বুলবা বলে হ্যাঁ আমি সবকিছু চালাতে পারি, আমাকে শুধু টিভির সামনে নিয়ে গিয়ে বাটন টিপতে হবে। সবাই তো বুলবাকে মনোযোগ দিয়ে দেখছিল। বুলবা এবার কয়েকটা বাটন টিপে সবাই তো আগ্রহের সাথে দেখছিল এইবার কি হবে। আর গোকু চিল্লাছিল আরে আমি দেখতে পাচ্ছি না, আমার একটু জায়গা দাও। তখন টেলিভিশনে ওই সায়াদের স্পেস স্পটটা ওখানে ফেটে যায়, যেটা দেখে সবাই থাওয়া বেড়ে যায়। আসলে এটা বুলবার কারণে সেলফ ডিস্ট্রাক্ট হয়ে গেছে, যেটা দেখে বুলবা কাঁদতে শুরু করে আমরা কখনোই নেমিকে চাইতে পারবো না। পেচার ক্রিলের তো সবচেয়ে বেশি টাস্কি খাইছিল, কারণ ও এত কষ্ট করে এত বুদ্ধি করলো। বুলবা তো বারবার ঘুরতেছিল আর চিন্তা করতেছিল কেউ তো একটা বুদ্ধি বের করাই লাগবে। বুলবা এবার দাঁড়িয়ে পড়ার বলে আমাদের কিছু করতে হবে। তোর ক্রিলের বলে আমরা মিস্টার পোপোকে জিজ্ঞেস করতে পারি। বুলবা বলে কি? তখনই আমরা দেখি মিস্টার পোপো বুলবার পিছনে এসে হ্যালো বলে। পোপোকে দেখতে হলো বুলবা সেই রকম চপকায় যায়। পোপো জিজ্ঞেস করে তোমরা কি কোনো স্পেসশিপ খুঁজতেছো? ক্রিলেন জিজ্ঞেস করে যে তোমার কাছে আছে নাকি? তখন পোপো উত্তর দেয় থাকতে পারে। মাস্টারসি মিস্টার পোপোর ব্যাপারে জিজ্ঞেস করলে গোকু বুঝিয়ে বলে যে মিস্টার পোপো কামের সাথে থেকে এই পৃথিবী দেখাশোনা করে। পোপো এবার জানে যে আরো একটা স্পেসশিপ আছে যেটা কিনা পৃথিবীর অন্য প্রান্তে আছে। তোমাদের মধ্যে কেউ যদি একজন আমার সাথে আসো তাহলে আমি ওটাকে তোমাদেরকে দেখাইতে পারি। তখন ক্রিলেন বুলবার দিকে তাকায়। বুলবা বলে কি আমি? ক্রিলেন তখন বলে তুমি একমাত্র আমাদের মধ্যে স্পেসশিপ এক্সপার্ট, তোমাকে যাওয়া উচিত। বুলবা পোপোর দিকে তাকায় আর ভাবতে থাকে এই কাইলার সাথে যাবো। সবাই ওর দিকে তাকিয়ে থাকলে বুলবা বলে আরে ওরে দেখি তো আমার ভয় লাগতেছে। এইদিকে বাইরে মানুষজন খালি উপরের দিকে তাকাচ্ছিল, কারণ পোপো তো এই ফ্লাইং কার্পেটে উড়ে চলে আসছিল এখানে। ক্রিলেন বুলমাকে মানিয়ে নেয়। বুলমা এবার উঠতে গেলে মাস্টারসি আবারও শয়তানি করতে যায়, কিন্তু বুলমার এক তাকারোতে মাস্টারসি ঠান্ডা হয়ে যায়। বুলমা তো ওই কার্পেট ওঠার পর সেই রকম চিল্লাচ্ছিল, কিন্তু দেখে যে কিছুই হচ্ছে না। সবাই ওর দিকে তাকিয়ে থাকলে বুলমা এম্বারাস হয়ে ঠিকঠাক বসে পড়ে। পোপো এবার বুলমাকে একদম গায়েব হয়ে যায় ওখান থেকে। এইদিকে আমরা একটা ঝড়ো এলাকা দেখতে পাই, যেখানে কিনা পোপো বুলমাকে নিয়ে চলে আসছিল। এইখানে প্রচন্ড ঠান্ডা পড়তেছিল। বুলমা জিজ্ঞেস করে আমরা কোথায় আছি? তখন মিস্টার পোপো জানাই ইয়ান জোবিট। এটা শুনে বুলমা চমকে যায় আরে এটা তো পৃথিবীর অন্য পাশে, আমরা এত তাড়াতাড়ি এখানে চলে আসলাম কিভাবে? কিন্তু পোপো ওকে ফলো করতে বলে। বুলমা এবার পোপোর পিছনে একটা জায়গা চলে আসে, যেখানে কিনা আমরা একটা অনেক পুরাতন স্পেসশিপ দেখতে পাই। বুলমা এটাকে এক্সামিন করে বলে তুমি এটার ব্যাপারে কি কি জানো আমাকে তাড়াতাড়ি জানাও। মিস্টার পোপো এবার আমাদেরকে জানায় উনি এটা সম্পর্কে বেশি একটা জানেন না, তবে কামের থেকে যারা শুনেছেন তাই এখন জানাবেন। তবে কামি ওনাকে একদিন এটার ব্যাপারে বলছিল। আসলে কামি যখন অনেক ছোট ছিল তখন ইয়ান জোবির হাইটে এখানে থাকতো। পোপো জিজ্ঞেস করে আপনি ওখানে কি করতেন? কামি তখন জানিয়েছিল আমি জানি না, আমার ওই সম্পর্কে কিছু মনেই নেই। বুলমা জিজ্ঞেস করে তারপরে কি হয়েছিল? পোপো জানাতে থাকে উনি অনেকদিন এখানে নিজের পেরেন্টের জন্য অপেক্ষা করছেন, কিন্তু তারা কখনো ফিরে আসেনি। এইভাবে করে কামি আস্তে আস্তে বড় হয়ে যায়। আরেকদিন সিদ্ধান্ত নিয়ে নেয় ইয়ান জোবির হাইট থেকে চলে আসবেন, আর সেখান থেকে বেরিয়ে এসে চারপাশে খুঁজে নিজের মতো কাউকে খুঁজে পায়নি। বুলমা জিজ্ঞেস করে তাহলে এই জাহাজটার ব্যাপারে? তখন অতীতে আমরা কামির কথা শুনতে পাই আমি একদিন একটা অদ্ভুত জিনিস ডিসকভার করি, যেটা কিনা 4টা পা ছিল আর ওটা গোল ডিমের মতো ছিল। ওটা সামনে যেতে আমার মাথায় একটা ওয়ার্ড ভেসে আসলো পিকোলো, যেটা শুনে বুলমা চমকে যায়। তখনই আমরা দেখি ওই স্পেসশিপটার দরজা খুলে যায়, ওরা এবার উঠে পড়ে ওটাতে আর উপরে চলে আসে। মিস্টার পোপো জিজ্ঞেস করে যদি এটা কোনো স্পেসশিপ হয়ে থাকে তাহলে তিনি এখানে কিভাবে আসলেন? তখন বুলবার কে কেয়ার বলা কথা মনে পড়ে যায়। আসলে কামি একজন নাবিকিয়ান, যে অনেক বছর আগে প্ল্যানেট নাবিক ডেঞ্জারে পড়লে সেখান থেকে কামিকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। প্রভু তখন জানে হ্যাঁ আমি এই স্টোরির ব্যাপারে শুনেছি। প্রভু তখন বলে হতে পারে কামির প্রেডসরা তাকে এখানে পাঠিয়েছিল যাতে সে এখানে সার্ভাইভ করতে পারে। বলবো হয়তো তারও পরে আসতে চাইছিল, কিন্তু আর কোনো কারণে আসতে পারেনি। বলবো তখন বুঝে যায় যে ওদের কাম বেঁধে গেছে। এবার ও ওখানে থেকে একটা চেয়ারের কয়েকটা বাটন চাপ দেয় আর চিন্তা করতে থাকে এটাকে কিভাবে কাজ করানো যাবে। বলবো অনেকক্ষণ অ্যানালাইসিস করার পরে বুঝতে পারে যে এইটা ভয়েস কমান্ডে চলে, যেটা কিনা শুধুমাত্র নামিকিয়াং ভাষাতেই চলে। বলবো চেয়ারে বসে পড়ে আর বলে কাম হয়েছে, তুমি যদি এখন নামিকিয়াং বলতে না পারো তাহলে আমরা এখানে আটকে গেছি। তখন ওর মনে পড়ে যে ওয়ার্ল্ড মার্শাল টুর্নামেন্টে কামি আর পিকোলো সে নামিকিয়াং ভাষাতে কথা বলছিল। ও বলতে থাকে কামি যদি পারতো তোমারও তো কিছুটা পারার কথা। মিস্টার পোপো তখন বলে ওঠে আমি কিছুটা পারি তবে ফুল পারি না। যেটা শুনে বলবো বলে কি সত্যি তুমি পারো? পোপো জানে হ্যাঁ কামি কিছু কিছু সময় অদ্ভুত ভাষায় আমার সাথে কথা বলতো, আমি প্রথমে বুঝতে না পারলে আস্তে আস্তে কিছুটা শিখে গেছিলাম। বলবো আমি মিস্টার পোপোকে বলে নামিকিয়াং ভাষাতে উনি যেন বলে
চলে জুপিটারে যাওয়ার ওখানে। পপু ওই নামিকিং শব্দটা বলতে আমরা দেখো স্পেসশিপটা আলো গতির ট্রাভেল করতে শুরু করে। বলবে এবার কথা বলতে শুরু করে। ওর কথা অনুযায়ী নামিকিং ভাষার কিছু মিল পেলে ওগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। পপু বলতে থাকে তুমি যেগুলো শব্দ বলছিল ওগুলো নামিকিং ভাষার সাথে মিল আছে এগুলোর সাথে, তাই এমন হচ্ছে। আমরা তখন ওই স্পেসশিপটা থেমে যায়। ওরা এবার ভালো করে খেয়াল করলে দেখতে পারে ওরা প্ল্যানেট জুপিটারের সামনে চলে আসছে। বুলমা তো খুশি হয়ে যায় এটা দেখে আর পপুকে নিয়ে লাফাতে শুরু করে। তাহলে এখন ওদের কাছে চান্স আছে ওই প্ল্যানেট নামেকে পৌঁছানোর। দৃশ্য চেঞ্জ হয়, আমরা দেখি ওই স্পেসশিপকে মডিফায়ার কাজ শুরু হয়ে গেছে। বুলবুল বাবু তো এই স্পেসশিপের অনেক প্রশংসা করে, কারণ এর আগে এত ভালো শিপ তিনি কখনোই দেখেনি। এইগুলো বুলবা ফোন করে ক্রিলেনদেরকে জানাচ্ছিল, কিন্তু ওখানে কাজ করার আওয়াজের কারণে ক্রিলেন কিছুই শুনতে পাচ্ছিল না। আমরা গোহানকে দেখি ওর হাসপাতালে ভর্তি হওয়ার পরও শান্তি নাই। ওর মা এখানে ওকে বই পড়াচ্ছিল আর ঠুসে ঠুসে খাওয়াচ্ছিল। তখনই ওখানে ক্রিলেন আসার গোহুকে জানিয়ে দেয় বুলবা স্পেসশিপ পেয়ে গেছে কামের। ওইটা ঠিক হলে আমরা প্ল্যানেট নামেকে যেতে পারবো। এই খবর শোনার পরে গোহান অদ্ভুত ভাবে কি যেন ভাবছিল। কিছুক্ষণ পর দেখে চিচি ওখান থেকে বাইরে চলে যায় আর বাকি দুজন ক্রিলেনের গোহু ঘুমিয়েছিল। তখন এই সুযোগে গোহান ওখান থেকে বেরিয়ে পড়ে। তারপর ওখানে চিচি এসে দেখেছে ওর ছেলে ওখানে নেই। এইটা দেখে তোর মাথায় রাগ উঠে যায় আর চিল্লাতে থাকে, আমার ছেলেকে তোরা কোথায় পাঠাইছিস, তাড়াতাড়ি বল। কিন্তু ক্রিলেন বলে ও তো ওখানে বই পড়তেছিল। বলবা তখন ওদেরকে এক ঝাড়ি মেরে ওখান থেকে চলে যায় গোহানকে খুঁজতে। আমরা গোহানকে দেখে ও বিল্ডিং এর বাইরে ঝুলে ঝুলে ট্রেনিং করতেছিল। তখনই ব্যথার কারণে ওর হাত ফসকে গিয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে বেঁচে যায়। এরপর চিচিকে দেখি ও গোহানকে খুঁজে যাচ্ছিল আর বলছিল ওর অবস্থা ভালো না, ডাক্তার ওকে রেস্ট নিতে বলছে। আবার গোহানকে দেখি ও বারান্দা ব্যারিয়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছিল, মানে সম্পূর্ণ রিস্কি মুভ করছিল। তখন চিচির আওয়াজ শুনতে পেয়ে গোহান তাড়াতাড়ি করে বই নিয়ে আবার বসে পড়ে। চিচি এসে জিজ্ঞেস করে, গোহান কই গেছিলে তুমি? গোহান বলে ভিতরে ঘরে ভালো লাগছিল না, তাই মনে হলো বাইরে খোলামেলায় এসে বই পড়ি। তখন চিচি ওকে ধমক দিয়ে ওর পিঠে উঠতে বলে। গোহান বলে আমি তো ঠিক আছে, আমি হেঁটে যেতে পারবো। কিন্তু চিচি কোনো কথাই শুনে না। আমরা থেকে বলবো এখানে চলে আসছে। সবাইকে জানায় যে আমরা 5 দিন পরে এখান থেকে রওনা হতে পারবো আর 1 মাসের খুব কম সময়ে প্ল্যানেট নামেকে পৌঁছে যাবো। যেটা শুনে তো ক্রিলেন খুশি হয়ে যায় আর মাস্টারজি বলে বুলমা তুমি আমাদেরকে বাঁচিয়ে নিলে। তখন বুলমা বলে বিষ্ণুপপু আমাদেরকে ওই জাহাজটা চালিয়ে ওখানে নিয়ে যাবে আর ওখানে গিয়ে ড্রাগন বল খুঁজতে সাহায্য করবে। তখন পপু জানায় যে ও 2 মাসের জন্য লোহাট ছেড়ে যেতে পারবে না। এটা শুনে বুলমা বলে কিন্তু আপনি ছাড়া আমরা কেউ তো নামিক ভাষা বলতেই পারি না, এই মিশনটা আপনার উপরে চলতেছে, আপনি এইভাবে ব্যাকআউট করতে পারেন না। কিন্তু পপু জানিয়ে দেয় যে তা যা সম্ভব না। তখন ক্রিলেন বলে বুলমা চিন্তা করার দরকার নাই, তুমি তো নামিকিং ভাষা শিখতে পারো তোমার কম্পিউটার স্কিলের মাধ্যমে। তখন বুলমা বলে আচ্ছা না হয় আমি ওটা বানাই নিলাম, কিন্তু আমার সাথে ওখানে কে যাবি? তখন ইয়াজির বলে ওঠে আমি তো যাচ্ছি না রে ভাই, কিরা আবার বিপদের মধ্যে যা পড়বে। মাস্টারজি তখন ভাবে আরে 2 মাস বুলমার সাথে থাকবো, ভালোই তো সুযোগ। মাস্টারজি যেতে চাইলে বুলমা সাপ সাপ মানা করে দেয়। বুলমা পড়ে গোকুর তবল তার টাইট ও যাইতে পারবে না। ক্রিলেন তুমি আমাদের সাথে যাও। কিন্তু ক্রিলেন বলতেছিল আমার ট্রেনিং করা লাগবে, আমি তো এখন ওইভাবে পাওয়ারফুল হতেই পারলাম না। মমি হয়ে পড়ে থাকে গোকু ক্রিলেনকে মানিয়ে নেয় যে তুমি ওখানে গিয়ে ট্রেনিং করতে পারবা। অবশেষে ক্রিলেন রাজি হয়ে যায় যে বুলমার সাথে যাবে। তখন দেখ গোহান বলে ওঠে হেই গাইস সবাই শুনো। চিচি জিজ্ঞেস করে কি হয়েছে গোহান? তখন গোহান বলে ওঠে আমি ক্রিলেন আর বুলমার সাথে যেতে চাই। যেটা শুনে চিচি ওকে মানা করে দেয়, কিন্তু গোহান তারপরেও যাবে। তখন চিচি বলে তুমি কি আমাকে ভালোবাসো না? তখন গোহান বোঝায় না মা, আমি তোমাকে ওইভাবে বলতে চাইনি, আসলে আমি পিকোলোকে ফেরত নিয়ে আসতে চাচ্ছি। গোকু এবার চিচিকে বলে চিচি ওকে যেতে যাও। তখন চিচি তো মাথা খারাপ হয়ে যায় আর বলে বুঝি না একটা সাধারণ ফ্যামিলির মতো আমরা থাকতে পারি না কি জন্য? সুন্দরভাবে দিন কাটবে, তারপর আমরা টিভি দেখবো, তারপর ঘুমিয়ে পড়বো না, এইসব উৎপাদন বুদ্ধি কই থেকে আসে বুঝি না। এবার মাস্টার ক্রিলেনকে বোঝে যে ঠিকঠাক মতো থেকো। তখনই দেখি গোহান ওর ব্যান্ডেজ খুলতে শুরু করে আর বলে মা তুমি উল্টা পাল্টা ব্যবহার করো না তো। যেটা শুনে ওর চিচির মাথা আরো গরম হয়ে যায়, কি আমি উল্টা পাল্টা ব্যবহার করি সবসময়? তোমাদের এতে সবসময় সুপার হিরো হওয়ার ওর প্যারা লাগি থাকে। চিচি এবার গোহানকে সাফ সাফ মানা করে দেয় যেতে দেবে না, কারণ 1 বছর ও গায়েব ছিল আর আসার পরে আবার চলে যাবে। চিচি গোহানকে বোঝায় তুমি যে এখনো বাচ্চা আছো, তাই বাচ্চার মতন থাকো আর খেলাধুলা করো, তোমার এত হিরোগিরি দেখানো লাগবে না। ফার্স্ট টাইম গোহান এবার চিচির পর চিল্লা ওঠে মা আমি যাবই। যেটা শুনে চিচি বলে কি আমার ছেলে আবারে এই কথা বললো? গোহান এবার বুঝে যায় আমি বাচ্চাদের মতো এখন আর নেই, আমাকে আমার ফ্রেন্ডদেরকে আর পিকোলোকে বাঁচাতে হবে, তাই আমাকে যেতে হবে, আমি এখানে একা বসে থাকতে পারি না, আমাকে মাফ করে দিও তোমার উপর চিল্লানোর জন্য মা। ইয়াজিরবি বলে বাহ ভালোই তো ডায়লগ মারতে পারো। তখনই দেখি অক্সিন এসে চিচিকে বোঝাতে শুরু করে। গোকু তো মনে মনে বলতেছিল এই না হলে আমার ছেলে। যাও গোহান বলবে। এবার চিচিকে বলে আমি আর ক্রিলেন ওর দেখাশোনার জন্য থাকবোই, তোমার অত চিন্তা করা লাগবে না। এবার মিস্টার পপু বুলমাকে জিজ্ঞেস করে তুমি কি 5 দিনের মধ্যে নামিকিয়ান ভাষা শিখতে পারবা? তো বুলমা বলে আমি ট্রান্সলেটরের একটা প্রোগ্রাম বানাই ফেলতে পারবো নি, 10 দিন টাইম লাগবে নি, তো আমরা 10 দিন পরে রওনা হবো। এরপর আমরা দেখি যে ডাক্তার ক্রিলেনের চেক আপ করতেছিল। ক্রিলেনের টাকলায় থাপড়াই থাপড়াই বলে যাক ঠিকই আছে এর টাকলা, যেটা দেখে অনেক সবাই হাসে। গোহানকে দেখি ওর মা সুন্দর করে ওর যত্ন ছিল। এরপর ওর মা বাইরে গেলে ও ওর বাবার কাছে যায়। গোকু কোনোভাবে কষ্ট করে 1 হাত তুলে আর বলে একটা ট্রাই করো। গোহান তখন জোরে একটা ঘুষি মারে ওটাতে, যেটা দেখি গোকু বলে হোল্ড ব্যাক করো না গোহান, আমি তোমার ফুল স্ট্রেন্থ দেখতে চাই যে তুমি ঠিক আছো। গোহান এবার ফুল জোর লাগে একটা ঘুষি মারে।
মারে, যেটা দেখি গোকু বলে গুড, মনে হচ্ছে তুমি রিকভার হয়ে গেছো, তুমি এখন যাওয়ার জন্য প্রস্তুত আছো। তাহলে 10 দিনের টাইম স্কিপ হয়, আমরা কামি হাউসে দেখতে পাই ওখানে ওই শিপ চলে আসছিল আর ক্রিলেন বলছিল তুমি তো শিওর বলবা এটা নিয়ে আমরা নামিক থেকে এক পিসে ফেরত আসতে পারবো? বলবো বলে উল্টা পাল্টা কথা বলো না, আর তোমাকে যে আমি জাহাজে বসতে দিচ্ছি এটাই তোমার সৌভাগ্য। আমরা দেখি বলমা একটা স্পেস শুট পরে ফেলেছিল। ক্রিলেন এবার বলমার চলে প্রশংসা করে আর বলে আমাকে কি স্পেস শুট দিবা না? বলবো জানাই তোমার এইসব চিপ কমপ্লিমেন্ট দেওয়া লাগবে না, আর তুমি এমনি ভালো আছো। তখন এই মাস্টার এসে খেয়াল করেছে গোহানদের এয়ারবাস এদিকে আসছে। আমরা যে এই গাড়ি থেকে অনেকগুলো ব্যাগ নামাই আর অক্সিন বলে সরি আমাদের লেট হয়ে গেল এতগুলো ব্যাগ প্যাক করতে গিয়ে। এ মিশন করতে যাচ্ছে না বেড়াতে যাচ্ছে বুঝলাম না, এত ব্যাগ লাগে। চিচি এবার গোহানকে বাইরে আসতে বলে কিন্তু গোহান আসতেছিল না। এবার চিচি বলে কি হলো বাইরে আসছো না কেন? গোহান এবার অবশেষে বাইরে আসে। আমরা দেখি কিউট গোহানকে, ওকে ওর মা সুন্দর করে বাবুদের মতো সাজাই দিছিল, যেটা দিয়ে ক্রিলেন হাসার বলে আমি তো ভাবছিলাম তোর কাছে স্পেস শুট হবে। গোহান তো লজ্জায় বলতেছিল আর বাবা আমার পর হাসতেছিল এটা দেখে। চিচি বলে আমি চাইছি আমার ছেলেকে আমি কিউট দেখাতে, তাই আমি ভেবে রাখছি। কি গোহান তুমি কি এটা চাও না? গোহান বাধ্য হয়ে বলে হ্যাঁ মা আমি চাই তো। এইবার চিচি বোঝাতে শুরু করে এখানে হেয়ার ড্রায়ার আছে, টুথব্রাশ আছে, খাওয়ার আছে, সকালের নাস্তা, বিকালে বই পড়া, হাবি যাবি বহুত কিছু। ক্রিলেন বলছিল আরে থামো থামো এত কিছু লাগবে কে? আর বুলমা বলছিল আমার স্যুট খুব হ্যাপি, তাড়াতাড়ি করো তোমরা। মাস্টার ক্রিলেনকে বিদায় জানিয়ে দেয়। এইবার বুলমা পিকলো বলে ওই দরজাটা খোলে আর ওরা সবাই ওইটাতে উঠে পড়ে। গোহান সবাইকে বিদায় জানালে সাথে সাথে ওই দরজা উপরের দিকে উঠতে শুরু করে দেয়। ভিতরে আসার পরে ক্রিলেন জিজ্ঞেস করেছে আমরা এখন কি করবো? বুলমা বলে চুপ করে ওই সিটে যা বসো। বুলমা এত গম্ভীর দেখে ক্রিলেন জিজ্ঞেস করে কি হলো তোমার, কি হয়েছে বুঝলাম না। তখন বুলমা বলে আমরা 5 সেকেন্ডের মধ্যে এখান থেকে রওনা হতে যাচ্ছি, তাই চুপচাপ বসো। তখনই কাঁপাকাঁপি শুরু হলে ওরা তখন তাড়াতাড়ি করে চেয়ার ধরে ফেলে। আমরা দেখি ওই স্পেসশিপ অনেক স্পিডে যেতে শুরু করে দেয়। শিপের ভিতরে এত কাঁপাকাপির কারণে ঘরে সব জিনিস বাইরে বের হয়ে এলোমেলো হতে শুরু করে দেয়। এদিকে মাস্টার নিচে বলতেছিল আশা করবো ওরা যেন ঠিক থাকে। স্পেসশিপটা মহাকাশে চলে আসার পরে স্থির হয়ে যায়। তখন বুলমা বলে আমরা এবার অটো পাইলটে আসি, তাই যেসব এলোমেলো হয়েছে তা সবকিছু গুছাও, আমি একটু ঘুরে আসছি। গোহান ওই জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলে আমি এখান থেকে পৃথিবী আর দেখতেই পাচ্ছি না, আমরা কতদূর চলে আসলাম। বুলমা বাইরে যাচ্ছে দেখি ক্রিলেন জিজ্ঞেস করে কই যাচ্ছ? তখন বুলমা বলে আমি এটা চেঞ্জ করতে যাচ্ছি, যেটা দেখে ক্রিলেন বলে কি খালি টেক ওভারের জন্য খালি ওই স্যুট পড়ছিলা? এবার আমরা দেখি গোহানও চেঞ্জ করতে শুরু করে দেয়। ওর কিউট ড্রেস গুলো খুলে পিকোলো দিয়ে ওই ড্রেসটা পরে নেয় আর হাসতে শুরু করে, যেটা দেখে ক্রিলেন বলে তুমি পিকোলোকে খুব রেসপেক্ট করো তাই না? গোহান জানে হ্যাঁ আমি আর বাবার মতো পিকোলোকে রেসপেক্ট করি। বুলবা বাইরে আসলে ক্রিলেন বলে যাক চলে আসলে, কিন্তু বুলবাকে দেখে ও মুস্কি হাসি আসতেছিল আর বলছিল এখন সবকিছু আমার অর্ডারে চলবে, আমার রুল চলবে এখানে, তাই তোমরা সাবধানে বুঝছো? এই বলে হাসতে থাকে, যেটা দেখি ওরা দুজনই কনফিউজ ছিল। আর ক্রিলেন গোহানের কানে কানে বলে ভাইয়াদের বোন এখনো বুঝতেই পারলাম না। আমরা দেখি কয়েকদিন পার হয়ে গেছে, বুলমা তো এখানে বোর হয়ে গেছিল। ও বলতেছিল এটি কোন দিন, 7 নম্বর দিন না কত দিন, আমার তো একটা স্লিপপট বানানোর দরকার ছিল, তাহলে আর এত ঝামেলা হইতো না। ও তখন ক্রিলেন গোহানকে দেখে বলে তোমরা আবারও তোমাদের ইমেজ ট্রেডিং করতেছো? কিন্তু আমরা দেখি ওরা বুলমার কথায় পাত্তাই দেয় না, ওরা মনে মনে একেবারের সাথে ট্রেনিং করতেছিল, যেটাকে কিনা ইমেজ ট্রেনিং বলে। এই ট্রেনিং এ ওরা একেবারের সাথে লড়াই করছিল। এইখানে ক্রিলেন হেরেছে আর বলে ওয়াও গোহান তোমার কাছে দেখছি অনেকগুলো ট্রিক আছে, আমরা যদি এইভাবে ট্রেনিং করতে থাকি তাহলে আমরা বিজিটাকে সামলানোর জন্য প্রস্তুত হয়ে যাব। তখনই দেখে বলবা বয়েস তোমরা কি এখানে থাকে সবকিছু ক্লিন করে দিবা? আশপাশে ক্রিলেন তাকিয়ে বলে সরি বলবা আমরা তো জাঙ্ক ফুড খাই না, আর তুমি এগুলা করছো তাই তুমি গুছাবা। আসলে বলবা ওদের দিয়ে কাজ করে নেওয়ার জন্য বলে আমার এখন অনেক জরুরি কাজ আছে তাই আমি এগুলো করতে পারবো না বুঝছো, আর তোমরা যদি এগুলো না করো তোমার খাইতে দেবো না। বেচারা ওরা বাধ্য হয়ে এগুলা গোছাতে শুরু করে দেয়। এইদিকে আমরা হসপিটালে দেখতে পাই নাচ বলে কি আবারও, এইদিকে আমরা হাসপাতালে দেখতে পাই গোকু তো মমি অবস্থাতে ট্রেনিং করতে শুরু করেছে। এটা দেখে নাচ বলে আবারও শুরু হয়ে গেছে। তখনই থেকে মাস্টার এসে নিজের সুযোগে সদ্ব্যবহার করতে যায়, যেটা দেখতে নাচটা চিল্লায় ওঠে। মাস্টার বলছিল আরে আমি তো তোমাকে সাহায্য করতে যাচ্ছিলাম, এই নাও মিষ্টি খাও। এই নাচটা তো রেগেই বোম ছিল, কিন্তু গোকে দেখে ও এখন ওর ট্রেনিং সারেনি। তখন ওখানে ডাক্তার আসার বলে গোকু তোমাকে না কতবার বলেছি এভাবে ট্রেনিং করবে না, তোমার শরীরের অবস্থা এখনো ভালো না, এভাবে যদি ট্রেনিং করতে থাকো তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু গোকু বলছে দেখুন ডাক্তার আমি তো এখনো ঠিক আছি। এইবার মাস্টার সে আর নাচটা মিলে গোকে তুলতে চায়, তখন ডাক্তার জিজ্ঞেস করে আমি পেশেন্টের ওয়াইফে কোথায় পাবো? এইদিকে আমরা সাথে চিজিকে দেখতে পাই, ও এখনো গোহানের জন্য চিন্তা করেই যাচ্ছিল। এইদিকে আমরা ওই স্পেসশিপে দেখি বুলবা ক্রিলেনদেরকে জিজ্ঞেস করে আমি জানতে চাচ্ছি ওই সায়েন্টার কি হলো, ও কি থিন এয়ারে ভ্যানিশ হয়ে গেল নাকি পালিয়ে গেছে? কিন্তু ওর তো যাওয়ার জায়গা নেই, ওর তো হোম প্ল্যানেট ডিস্ট্রয় হয়ে গেছে, তাহলে গেল কোথায়? ক্রিলেন বলে জানি না, তবে ও তো কোথাও যাওয়ার একটা কথা বলতেছিল। তখনই বুলবা বলে ওঠে আমার গোকুর ভাইয়ের কথা মনে পড়ে গেল, ও বলেছিল ওরা প্ল্যানেট ব্রোকার, ওরা প্ল্যানেটকে অন্য কারো কাছে বিক্রি করে, আর মনে হয় ও ওই বাইরের কাছে গিয়ে লুকিয়েছে। ক্রিলেন বলে হতে পারে, কিন্তু এখনো আমাদের কোনো আইডিয়া নেই যে ও কোথায় গেছে।
গেছে, যেটা থেকে বুলমা বলে আমি আশা করবো যেন ও হচ্ছে আমাদের থেকে অনেক অনেক দূরে থাকে, এই টিপে ঝামেলা না করে। কিন্তু সামনে যে কি যে হতে যাচ্ছে সেটা তো আর ওরা জানে না। আমরা ভিজিটারকে দেখে ও স্পেস পোর্টে করে যাচ্ছিল, ওর অবস্থা এখানে খুবই খারাপ। এইবার ওরা হঠাৎ করে ওদের সামনে কিছু একটা দেখতে পায় আর ওদের উপরে অনেকগুলো স্পেসশিপ হামলা করে দেয়। ওরা কোনো মতে ওটাকে ডিস্ট্রয় করে আগাতে শুরু করে, কিন্তু তখনই দেখে যে ওদের মতো একটা স্পেসশিপ ওদের দিকে আসছে, সাথে সাথে ওদের টক্কর হয়ে যায়। কিন্তু আমরা দেখি ওরা ওইটা আর পার হয়ে যায়। আসলে এটা একটা বড় স্পেসশিপ ছিল যেটার মধ্যে কিনা ওরা ঢুকে গেছে। এইবার ওরা ওদের স্পেসশিপ থেকে নিচে নেমে আসে আর চিন্তা করতে থাকে এখানে কি কোনো বড় এলিয়েন আছে নাকি। ওরা ভয়ে ভয়ে ওই ভিতর থেকে আগাচ্ছিল, এখানে আগাতে গিয়ে ওরা কয়েকটা ফাঁদে গিয়ে পড়ে, কিন্তু কোনোভাবে ওরা বেরিয়ে আসে ওখান থেকে। আর চিন্তা করতে থাকে এখানে কি আবার ভেজিটা থাকে নাকি। কিন্তু আমরা দেখি ভেজিটা এখনো স্পেস পোর্টে করে যাচ্ছিল। ও বলছিল আমার হাতে আর বেশি সময় নেই, আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। গ্রেনেডরা ওখান থেকে বেরোতে গিয়ে ওরা একটা জায়গায় চলে আসে, বলতে পারে এটা একটা বড় হল রুম। আর ওখানে ওদের সামনে অনেকগুলো খাবার দেখতে পাই, মনে হচ্ছিল এখানে কি একটু আগে কেউ খাওয়া খাচ্ছিল। তখনই বুলমার পরে কেউ একজন হামলা করে, সাথে সাথে একটা বলের মতন কিছু ওদেরকে বন্দি করতে গেলে বুলমা ওখানে বন্দি হয়ে যায়। তবে ক্রিলেনের গুহান ওদের থেকে বেঁচে যায়। ক্রিলেন বলছিল বুলমা একটু হোল্ড করো, আমি বাঁচাচ্ছি। কিন্তু তখনই আমরা দেখি ওটা মুখ খুলে যায় আর কেউ বুলমাকে বেঁধে নিয়ে উপরে চলে যায় আর সাথে সাথে ওর দিকে বন্দুক তাক করে। ক্রিলেন বলছিল ওকে ছেড়ে দাও। আমরা দেখি এখানে অনেকগুলো অদ্ভুত মানুষ চলে আসে, ওদেরকে দেখে ক্রিলেন বলছিল আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম কিন্তু ভুল করে এখানে চলে আসছি। বুলমা তো ক্রিলেনের উপর চিল্লাচ্ছিল ক্রিলেন দাঁড়িয়ে না থাকে কিছু একটা কর। গুহান আর ক্রিলেন ফাইট করার জন্য রেডি হয়ে গেলে ওরা একটু ভয় পেয়ে যায়। তখন বুলমা চিল্লায় ওঠে ফাইট করো না, ফাইট করলে এরা আমাকে শুট করবে। ওদের মধ্যে থেকে একজন লেডার চলে আসে, গোয়ান ওকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু ও গোয়ানের উপর শুট করে দেয়। তখন দেখি পিছনে একটা বাচ্চা কান্না করছিল, কিন্তু গোয়ানের উপর এটা লাগেনি। বুলমারা ওদেরকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু ওরা কোনোভাবে বুঝতে চাচ্ছিল না। ক্রিলেন ওর পাওয়ার আপ করতে শুরু করলে ওরা ভয়ে পিছাতে থাকে। তখন একটা বাচ্চা মেয়ে এসে ক্রিলের পায়ে এক লাথি মেরে চলে যায়। ক্রিলেন এর দিকে রেগে যায়। তখন একজন বাচ্চা এসে বলে তোমরা ওদেরকে মেরে ফেলছো না কেন, এরা ফ্রিজার লোক হতে পারে। ওরা শুট করতে যাবে তখন জাহাজের মধ্যে একটা টার্বুলেন্স তৈরি হয়ে যায়, যার কারণে প্যানিক হয়ে ওরা সবাই ওখান থেকে চলে যায়। আমরা দেখি ওরাও একটা মিটারের জায়গার মধ্যে দিয়ে যাচ্ছিল, যার কারণে এরকম অবস্থা। এইদিকে আমরা হাসপাতালে দেখতে পাই এইখানে গোবর চিল্লাচ্ছিল, আসলে ডাক্তার ওকে ইঞ্জেকশন দিতে যাবে। ওই ইঞ্জেকশন থেকে তো গোকুর মাথা খারাপ হয়ে যায়, ও চিল্লাতে শুরু করে মাস্টার এসে এটা দেখে বলে মাস্টার এসে বলে এই শুয়ের ভয়ে কাটানোর জন্য তোমার কি আবার নতুন করে ট্রেনিং শুরু করা লাগবে। কিন্তু গবু তো চিল্লাই যাচ্ছিল, ডাক্তার বলছিল যেটাতে ডাক্তার বলছিল আমি তো এখনো শুই হারাই নাই। সেদিকে দেখে ও বলে এত পাওয়ারফুল এনিমির সাথে ফাইট করার পরে এই সুই দেখে ভয় পাইলে হবে। আমার গোয়ানি তো সবচেয়ে ভালো, ও এত ভয় পায় না, ও তার এই সুই দেখে ভয় পায় না। এই বলে ও যেতে শুরু করে দেয়। গোকুর মনোযোগ অন্যদিক সরেছিল আর ডাক্তার সুই পুশ করে দেয়, যেটা দেখে গোকো চিল্লা ওঠে, যার কারণে বাইরে থাকা সবাই চমকে গেছিল। এদিকে ওই বড় জাহাজের মধ্যে ট্রাভার্সের সুযোগ নিয়ে গোয়ান বুলমা আর ক্রিলেন ওরা পালাতে শুরু করে। তখন গোয়ান আর ক্রিলেন যেতে যাচ্ছিল না, বুলমা বলছিল আমাদের যেতে হবে নাহলে আমরাও মারা পড়বো এদের সাথে। তখন একটা বাচ্চার উপরে একটা জিনিস পড়তে গেলে গোয়ান আর ক্রিলেনকে ওদেরকে বাঁচিয়ে নেয়, যেটা থেকে ওদের মধ্যে একটা বড় ছেলে বিশ্বাস হচ্ছিল না। তখন ওখানে একটা বিস্ফোরণ হলে গোয়ান আর ক্রিলেন ওদিকে চলে যায়। এদিকে কন্ট্রোল রুমে ওই বাচ্চার ওই স্পেসশিপকে সামলানোর চেষ্টা করছিল কিন্তু পারছিল না। তখন ওখানে বুলমা এসে ওটা সামলাতে শুরু করে। ওই বাচ্চারা বুলমার উপরে বন্দুক তাক করেছিল কিন্তু বুলমা ওদেরকে ধমক দিয়ে বলে তাড়াতাড়ি বলে এই হিস্টোরি। এই দিকে দেখে জাহাজের মধ্যে একের পর এক বিস্ফোরণ হচ্ছিল আর ওগুলোর মোকাবেলা গোয়ান আর ক্রিলেন করছিল। অবশ্যই বুলমা ওই মিটারের ভিতর থেকে ওই স্পেসশিপকে বের করে নিয়ে আসে। তখন ওই বাচ্চারা আবার বন্দুক তাক করলে বুলমা বলে আমি তোমাদেরকে বাঁচালাম আর তোমরা আমার দিকে বন্দুক তাক করছো। বুলমা ওদেরকে জিজ্ঞেস করে তোমরা কার ব্যাপারে বলছিলে এটা ভালো করে বলো। তখন ওরা বলে তোমাদের বস ফ্রিজার ব্যাপারে আমরা কথা বলছি। কিন্তু বুলমা তো ফ্রিজার নাম প্রথমবার শুনলো। ওখানে গোহান আর ক্রিলেন আসলে বুলমা ওদেরকে বোঝাতে বলে যে আমরা কোনো ফ্রিজার নামের লোকের কাছ থেকে না, কিন্তু ওরা বলতেছিল তোমরা এত স্ট্রং নিশ্চয় তোমরা ওই ফ্রিজার কাছ থেকে। এইবার ওরা হামলা করতে যাবে তখন ওদের মধ্যে আর একটা ছেলে এসে ওদেরকে থামিয়ে দেয় আর সবাইকে বলে নিজেদের বন্দুক নামাতে পারো। কিন্তু একজন ছেলে বলতেছিল এরা তো সিরিয়াস স্টেট, এরা আমাদের কোনো ক্ষতি করবে। কিন্তু ও বোঝে না ক্ষতি করা হলে এতক্ষণে করে দিত। তখন ওই ছেলেটার অতীতে একটা কথা মনে পড়ে যায় যেখানে ওর বাবা আগুনের মধ্যে থেকে ওকে পালাতে বলছিল আর ওর বাবাকে পড়তে দেখছিল একজন যে কিনা ওকে দেখে হাসতেছিল। তখন ওই ছেলেটা পালাতে গেলে ওর উপরে অ্যাটাক করে। অবশেষে এরা বুলমাদের উপরে ভরসা করে নেয়। এই বাচ্চাদের ইতিহাস শোনার পর ক্রিলেন জিজ্ঞেস করে তোমাদের প্ল্যানেটে যারা হামলা করছিল ওদের কি কোনো লেজ আছে নাকি। কিন্তু বাচ্চারা বলে না ওদের তো লেজ নেই। তখন বুলমা বলে তার মানে সায়ানদের থেকে আরো ইভেল ওয়ারিয়াররা আছে এখানে। গোয়ান জিজ্ঞেস করে যে ফ্রিজার অ্যাটাকে আগে তোমরা কোথায় থাকতে। তখন ওই ছেলেটা জানে আমাদের প্ল্যানেট খুবই সুন্দর ছিল, ওখানে আমরা খুব আরামসে থাকতাম, কিন্তু একদিন ফ্রিজে এসে অ্যাটাক করে দিল আর সবকিছু শেষ হয়ে গেছে। এখানে স্পেস পোর্টে করে অনেকগুলো ওয়ারিয়ার আসে আর ওরা আমাদের প্ল্যানেটকে ধ্বংস করে দেয়, কাউকেও ছাড় ছিল না। বাধ্য হয়ে আমরা ওখান থেকে পালিয়ে আসি। যেটা শুনে তো ক্রিলেন দুঃখ প্রকাশ করে। তখন ওই ছেলেটা বলে ফ্রিজে এতটাও ভালো ছিল না আমাদেরকে যেতে দেওয়ার মতো, অনেক শিপকে ওরা ডিস্ট্রয় করে দিয়েছে কিন্তু আমাদের শিপে মিরর থাকার কারণে আমরা বেঁচে গেছি। তখন বুলমা বলে
বলে কি তোমাদের শিপে মিরর লাগানো, এই জন্য রেডারে দেখালেও তোমাদেরকে আমরা দেখতে পাচ্ছিল না। তোমাদের মানুষদের কাছে তো অনেক ভালো টেকনোলজি ছিল দেখতেছি। আর এর কারণে বোলমার্টের জাহাজ যখন এদের দিকে টক্কর দিতে আসছিল তখন মনে হচ্ছিল দুইটা জাহাজ একসাথে টক্কর খাচ্ছে। ক্রিলেন এবার ওদেরকে জিজ্ঞেস করে তোমরা এবার কোথায় যাবে, তখন ওদের মধ্যে থেকে ওই ছেলেটা জানে আমার বাবা একটা প্ল্যানেটে ঘুরতে যেত, আমরা এখন ওখানেই যাচ্ছি। বলবো জিজ্ঞেস করে এটা কি অনেক দূরে নাকি, তখন ওরা জানে যে আমাদের যেতে ওখানে কয়েক বছর সময় লাগবে, কিন্তু আমরা ওখানে যেই দেখাবো। এইবার দেখে বুলমা ক্রিলেন গুহানো ওদেরকে বিদায় জানাচ্ছিল। বুলমা ওদেরকে তাড়া দিলে ক্রিলেন বলে চিন্তা করো না বুলমা, প্ল্যানেট নামিক এখান থেকে বেশি দূরে না। প্ল্যানেট নামিকের কথা শুনতে ওই বাচ্চার মধ্যে একজন বলে তোমরা কে প্ল্যানেট নামিকে যাবে, তখন ক্রিলেন গন বলে হ্যাঁ যাবো তো। তখন ওই বাচ্চাটা বলে আমরা 2 সপ্তাহ আগে প্ল্যানেট নামিকের পাশ দিয়ে আসছি, তোমরা যদি K5162 ওই কোঅর্ডিনেট দিয়ে যাও তাহলে তোমরা শর্টকাটের মাধ্যমে পৌঁছে যাবে। যেটা যেটা বুলমা লাফায় ওঠে কি আমরা শর্টকাটে পৌঁছে যাবো। বুলমা তখন ওদেরকে ধন্যবাদ জানিয়ে ওদের শিপে উঠতে দেয়, কিন্তু ওই বাচ্চাটা একটা কিছু বলতে গেলে বুলমা না শুনে ওদের শিপ নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। ওই বাচ্চারা এবার বলে যাক ওরা তো ভালো মানুষ ছিল। এই দিকে আমরা বুলমাতে স্পেস শিপে দেখি বুলমা ওই কোঅর্ডিনেট সেট করে দিয়েছিল। তখন ক্রিয়েনকে চিন্তার দিকে বুলমা জিজ্ঞেস করলে ক্রিয়েন জানায় আমি ভাবতেছি ফ্রি জায়গায় আবার কিনা। বুলমা ওকে বেশি কথা ভাবতে না বলে ওখান থেকে ঘুমাতে চলে যায়। এইবার দৃশ্য চেঞ্জ হয়ে আমরা একটা অদ্ভুত জায়গাতে দেখি যেখানে কিনা ওই সায়েনদের মতন কিছু লোক আর্মার পড়েছিল আর ওদের ওখানে সিগন্যাল বেজে ওঠে। তখন ওরা বলে ওঠে এটা বেজিটা। আমরা দেখি ভেজিটার স্পেস পড এখানে আসতেছিল। ওই সোলজার গুলো বলছিল নাপ্পা কোথায়, ভেজিটা একা কেন। ভেজিটার স্পেস পড ল্যান্ড করার পরে ভেজিটা না বের হলে ওরা দ্রুত দেখতে চায়। তখন ওরা দেখে যে ভেজিটার অবস্থা খারাপ, তাড়াতাড়ি করে ওরা ভেজিটাকে ট্রিটমেন্ট সেন্টারে নিয়ে যায়, যেখানে কিনা আমরা দেখি ভেজিটার অ্যাডভান্স প্রক্রিয়ায় ট্রিটমেন্ট চলতেছিল। আমরা দেখি বুলমাদের শিপে হঠাৎ করে কাঁপাকাঁপি শুরু হয়ে গেলে ক্রিলেন বুলমাকে জিজ্ঞেস করে, তখন বুলমা ওদেরকে জানায় চিন্তা করার দরকার নাই, এইটা একটা সরু ঝড়ের মাঝখান দিয়ে যাচ্ছে, আমরা শর্টকাট দিয়ে যাচ্ছি যেখানে কিন্তু একটা সরু ঝড় পড়ে। এই বলে ও আবারও ঘুমিয়ে যায়। যেতে দেখে ক্রিলেন বলে এই বিপদের মধ্যে ও কিভাবে ঘুমাতে পারে। তখন দেখ ওই জাহাজটা উল্টা পাল্টা হতে শুরু করে, যার কারণে ওরা চারিদিকে আছাড় খাচ্ছিল। অবশেষে ওরা ওই ঝড় থেকে বেরিয়ে আসে আর বুলমা ক্রিলেনের কোলে ছিল। তখনই বুলমা ঘুম ভেঙে যায়, দেখে তো ক্রিলেনের কোলেও, সাথে সাথে টাস করে চাটি বসে দেয় ক্রিলেনের টাকলায় আর বলে তো সাহস কি করে হলো আমাকে ছোঁয়ার। তখন ঘর বলেছিল আরে বুলমা এমনটা না, কিন্তু তো বুলমা মানতে যাচ্ছিল না। তখন ও কিছু একটা দেখে খুশি হয়ে যায়। বেচারা তো ক্রিলেনের চর খেয়ে 5 ডাক বসে গেছিল গালে। তখন বুলমা ওদেরকে বলে দেখো গাইস আমরা প্ল্যানেট নামিকের সামনে চলে আসছি, আমরা যদি ওই শর্টকাট না নিতাম তাহলে এখানে পৌঁছাতাম না। ক্রিলেনের গন বলে এটা কি সত্যি প্ল্যানেট নামিক। তখন বুলমা বলে আমাকে বিশ্বাস করো এটাই প্ল্যানেট নামিক, তো চলো নিচে নেমে ড্রাগন বল গুলো খুঁজে গিয়া। কিন্তু আমরা দেখি ওদের স্পেস শিপে কিছু একটা অদ্ভুত সিগন্যাল দেখাচ্ছিল। আর এর সাথেই পর্বটা এখানে শেষ হয়ে যায়। আর আমি খুবই দুঃখিত যে এই পর্বটা খুবই লেটে আসছে। আর তার বাদে আমার চ্যানেলের জন্য একটা ভিডিও এডিটর লাগবে, তোমরা যদি কেউ থেকে থাকো তাহলে আমার ইমেইলে কন্ট্যাক্ট করতে পারো। আর এই পরবর্তী পর্বে আমরা দেখবো এক নতুন ভিলেনকে যে কিনা খুবই ভয়ঙ্কর। তো দেখা হচ্ছে পরে পর্বে।